বাড়িতে আজ খুশির ফোয়ারা। সব থেকে বেশি খুশি যেন তানিয়া। শিহাবের রেজাল্টের কথা শুনে সে ছুটেছে রান্নাঘরে। শফিককে বাজারে পাঠিয়েছে মিষ্টি আনতে। তানিয়া আর সালমা মিলে পায়েস বানাচ্ছে। বাড়িতে যেন ঈদ লেগেছে। কিছুক্ষণের মধ্যেই মিষ্টি নিয়ে বাড়ি আসে শফিক। তনয়া, মিষ্টিগুলো প্লেটে বেড়ে রাখ, শিহাবকে আগে দে। তনয়া অন্যমনস্ক। শফিকের বলা কথা শুনল কি শুনল না। তানহা খুশিতে এগিয়ে আসলো, মিষ্টির প্যাকেট নিজের হাতে নিল। শফিক তানহার হাতে দিয়ে বলল, আমার স্কুলে যেতে হবে, হেড স্যার ডেকে পাঠিয়েছে, আসি। শফিক আবারও ছুটল বাড়ির বাইরে। তনয়া নিজের ঘরে টেবিলের সামনে বই খুলে বসে আছে আনমনে। তানহা বারান্দায় দাঁড়িয়ে জানালা দিয়ে তনয়াকে ডাকলো। ওই আপুর, এদিকে আয়, মিষ্টি খাবি না? তনয়া শান্ত দৃষ্টিতে তানহার দিকে তাকালো, তবে তার মনোযোগ অন্য কোথাও। তানহা ভ্রুকুচকে আবারও ডাকলো। ওই, কই হারালি? ডাকছি না? তানহার সম্পূর্ণ কথা শেষ হওয়ার আগেই তনয়া জানালা লাগিয়ে দিল। তার বিরক্ত লাগছে, সবকিছুই বিরক্ত লাগছে। জানালা বন্ধ করে তনয়া বিছানায় এসে বসলো। হাঁটুর উপর ভর দিয়ে মাথা রেখে টেবিলের ওপর চার্জে রাখা ফোনটার দিকে তাকিয়ে রইল, যেখানে কিছু সময় আগেও তেহরাব কল করছিল, কিন্তু তনয়া কল রিসিভ করেনি। তনয়ার শরীর খারাপ লাগছে, ইদানিং মাথা ঘোরায়, ঠিক মতো খাওয়া দাওয়া হচ্ছে না, তার উপর পড়াশোনার চাপ, আর সব থেকে বড় জায়গা জুড়ে তো তেহরাবের প্রভাব। সব মিলিয়ে জীবনটা কেমন যেন হয়ে যাচ্ছে, এলোমেলো আকার ধারণ করছে। কে জানে এর শেষটা কোথায়, কেমনই বা হবে শেষটা। জীবনে তেহরাব মানুষটা না আসলে হয়তো এমন অশান্ত ঝড় তৈরিও হতো না। সে ঠিক যেন সমুদ্রের গর্জন, কখনো প্রশান্ত কখনো উত্তাল, এক মিশ্র ব্যক্তিত্বের ব্যক্তি। মাঝে মাঝে মানুষটার জন্য তার দিন রাত দিশেহারা লাগে, যা সে কখনো চায়নি। শেষটা কোথায় কে জানে, কিন্তু তার ঢেউ আমাকে যেই দিকে নিয়ে যাচ্ছে সেদিকে কি আদৌ কুলকিনারা আছে? তনয়া চোখ বন্ধ করে বসে রইল। কিছুই ভালো লাগছে না। এই পথ সে পাড়ি দিতে চায় না। আসতে পারি? সদর দরজা থেকে কারো কণ্ঠস্বরের শব্দ আসতেই তানিয়া ও সালমা সেদিকে দৃষ্টি নিক্ষেপ করে। শান্ত গম্ভীর মুখে দাঁড়িয়ে আছে তেহরাব। সালমা তেহরাবকে না চিনলেও তানিয়া চিনে। আর এই মুহূর্তে তেহরাবকে এখানে দেখে কিছুটা অবাকও হলো তানিয়া। হঠাৎ তার নজর গেল তেহরাবের হাতের দিকে। মিষ্টির প্যাকেট নিয়ে দাঁড়িয়ে আছে তেহরাব, কিন্তু তেহরাব মিষ্টি নিয়ে কেন এসেছে? এখানে কি দাঁড় করিয়ে রাখবেন? তানিয়ার ঘোর কাটে, মুচকি হেসে বলে, আরে না, এসো ভিতরে এসো। তেহরাব ভেতরে আসলো। তবে আপাতত তার চোখ জোড়া খুঁজছে তার একান্ত এলোকেশিকে, কিন্তু কোথায়? তনয়া তো নেই। তেহরাবকে এদিক সেদিক তাকাতে দেখে তানিয়া প্রশ্ন করল, কাকে খুঁজছো বাবা? তেহরাব নিজের হাতে থাকা মিষ্টির প্যাকেটটা তানিয়ার দিকে এগিয়ে দিয়ে স্বাভাবিকভাবেই বলে, মাস্টার কাকা কই? তানিয়া কৌতূহল নিয়ে মিষ্টির প্যাকেটটা হাতে নেয়। উনি তো স্কুলে গিয়েছেন, কিন্তু বাবা মিষ্টি কেন? তেহরাব আর চোখে তনয়ার রুমের দিকে তাকালো, দৃষ্টি ফিরিয়ে আবারও তানিয়ার দিকে তাকায়। পরে বলি, পানি হবে? তানিয়া মৃদু হেসে মিষ্টির প্যাকেটটা ডাইনিং টেবিলে রাখে। তানিয়া টেবিলের কাছে যেতেই সালমা আড়ালে তানিয়াকে জিজ্ঞেস করে, ছেলেটা কে রে? তানিয়া আর চোখে একবার তেহরাবের দিকে তাকায়, শান্ত সুরেই বলে, মেম্বারের ছেলে। সালমা বোধ হয় অবাক হলো, বিস্ময় নিয়ে বলল, এটা ইউসুফের ছেলে? তানিয়া ভ্রুকুচকে সালমার দিকে তাকালো। হ্যাঁ, চিনেন নাকি তাকে? সালমা থতমত খেয়ে গেল, জোরপূর্বক হাসি টেনে বলে, না চেনার কি আছে, মেম্বার মানুষ। তানিয়া আর কথা বাড়ায় না। জগে হাত দিতেই দেখে জগে পানি নেই, কলসটাও তো টেবিলের ওপর নেই। ঠিক সেই সময় কলস ভর্তি পানি নিয়ে রুমে প্রবেশ করে তনয়া। রুমে ঢুকে তেহরাবকে দেখে বিস্ময়ে চোখ বড় বড় হয়ে যায় তার। এই লোকটা এখানে কি করছে? তেহরাব বুকে হাত গুজিয়ে শান্ত শীতল দৃষ্টিতে তাকিয়ে আছে তনয়ার দিকে। এই দৃষ্টিতে কোনো রাগ বা উত্তেজনা দেখতে পেল না তনয়া। ফলস্বরূপ আড়ালে স্বস্তির তপ্ত নিঃশ্বাস ফেলে চোখ সরিয়ে নিল। মাথা নিচু করে কলসটা টেবিলে রেখে চলে যেতে নিলে তানিয়া আটকায়। চুলায় তরকারি বসিয়েছি, তুই গ্লাসে পানি ভরে তেহরাব বাবাকে দে। বলেই তানিয়া প্রস্থান করলো। তনয়া চোখ মুখ কুচকে বিড়বিড়ালো, দেখে শুনে বাঘের মুখে ছেড়ে যাচ্ছ? তনয়ারই বা আর কি করার। তেহরাবের দিকে আর তাকালো না। আবারও টেবিলের কাছে এসে পানি ভরে তেহরাবের সামনে গিয়ে দাঁড়ালো। হাতে থাকা পানির গ্লাস এগিয়ে দেয় তার দিকে। তেহরাব নেয় না। অনেকটা সময় অতিবাহিত হওয়ার পরেও যখন
নিজের হাতে থাকা গ্লাসটা স্থায়ী। তখন মাথা তুলে তনয়া তেহরাবের দিকে তাকালো। একান্ত ব্যক্তিগত এলোকেশীর হরিণীর ন্যায় ভয়ার্ত দৃষ্টি তেহরাবের মনের গহীনে ঝড় তুলতে সক্ষম। কি আছে এই দৃষ্টিতে? কি আছে এই এলোকেশীর মাঝে, যা তাকে বারংবার চুম্বকের ন্যায় কাছে টানে, চোখে তৃষ্ণা বাড়িয়ে দেয়? পানি, পানি নিন। তনয়া আবারও চোখ নামিয়ে নিল। আমতা আমতা করে কথাটি বলতেই তেহরাব আড়ালে ক্রোড় হেসে গ্লাস হাতে নেয়। এই সুযোগে নিজের এলোকেশী নরম কোমল হাতটাকে হালকা ছুঁয়ে দেয়। তনয়ার শরীরের প্রতিটি লোমকূপে দাঁড়িয়ে ওঠে, যেন এক ঝটকা বিদ্যুৎ প্রবাহিত হলো। দ্রুত দুপা পিছিয়ে গেল। তনয়ার এহেন প্রতিক্রিয়ায় সকলের দৃষ্টির আড়ালে তেহরাবের অধরে বাঁকা হাসি উদয় হলো। তেহরাব এবার সোফায় বসে থাকা সালমার দিকে তাকালো। আপাতত তার মনোযোগ টিভির দিকে। হঠাৎ সালমার ফোনে কল আসতে তিনি ফোন হাতে নিয়ে রুম থেকে বেরিয়ে যায়। এই সুযোগের অপেক্ষায় ছিল তেহরাব। সালমা বেরিয়ে যেতে তনয়াও বের হওয়ার জন্য পা বাড়ায়। তবে দুপা যাওয়ার পরেই থামতে হয় তাকে। তেহরাবের শক্ত হাতের বাঁধনে বাধা পড়ে তনয়ার হাত। তনয়া চোখ মুখ কুঁচকে হাতের দিকে তাকিয়ে বলে, শরীরের অবস্থা কি করেছিস? আমার সাথে দাঁড় করালে তোকে তো খুঁজে পাওয়া যাবে না। নিজের যত্ন নে, নাহলে আমাকে সামলাবি কি করে? তেহরাবের শেষোক্ত কথাটি শোনা মাত্রই চোখ মুখ কুঁচকে নেয় সে। পেছনে ঘুরে হাতের দিকে তাকিয়ে হাত ছাড়ানোর চেষ্টা করতে করতে বলে, অসভ্য লোক, হাত ছাড়ুন। তেহরাব ছাড়ে না, উল্টো দুষ্টু হেসে বলে, অসভ্য বলে তো বলছে নিজের শরীরের যত্ন নে, পরে কিন্তু বলতে পারবি না আমি ওয়ার্ন করিনি। তনয়া ভ্রুকুচকে তাকায় তেহরাবের দিকে। এবার তেহরাবের হাতের বাঁধন আলগা হয়। তেহরাবের আলগা হাতের বাঁধন থেকে নিজের হাতটা ছাড়িয়ে নেয় চট করে। এদিক ওদিক তাকিয়ে বলে, কি করছেন কি? এটা আমার বাড়ি। তো আমি কি বলেছি এটা আমার বাড়ি? অবশ্য তোর বাড়ি মানে আমার শ্বশুর বাড়ি, আমার বাড়ি মানে তোর বাড়ি, আর তুই শুধু আমার। তনয়া রাগি রাগি ভাব নিয়ে তেহরাবের দিকে তাকায়। তেহরাব ঠোঁট টিপে হাসে। অতঃপর যে কাজের জন্য এ বাড়িতে আসা সেটা মনে পড়তে মৃদু হেসে তেহরাব বলে, আজকের দিনটা আমার জন্য খুশির একটা দিন, একটা সুখবর আছে। তনয়া মৃদু কৌতূহল নিয়ে তাকায় তেহরাবের চোখের দিকে। আজ তেহরাবকে সত্যি অন্যরকম লাগছে। কেমন উজ্জ্বল আনন্দিত মুখশ্রী। তনয়া প্রশ্ন করল। কি সুখবর? তেহরাব কোনো উত্তর না দিয়ে টেবিলের কাছে চলে যায়। মিষ্টির প্যাকেট থেকে মিষ্টি বের করে আবারও ফিরে আসে তনয়ার কাছে। মিষ্টিটা নিয়ে তনয়ার মুখের কাছে ধরতেই কপাল কুঁচকে তাকায় তনয়া। হঠাৎ মিষ্টি কি উপলক্ষে? মিষ্টি কে এনেছে? তেহরাব বিরক্ত নিয়ে তনয়ার মুখের ভেতর মিষ্টিটা দিয়ে বলে। আমি। আকস্মিক মিষ্টিটা মুখে দেওয়ায় বিষম খায় তনয়া। দ্রুত পানি খেয়ে চোখ মুখ কুঁচকে তাকায় তেহরাবের দিকে। মৃদু রাগ নিয়ে বলে, ভারী আশ্চর্য মানুষ তো আপনি, এভাবে কেউ খাওয়ায়? তেহরাব ঠোঁট টিপে হাসে। তনয়া মুখ কুঁচকেই রাখে। হঠাৎ মিষ্টি নিয়ে আমাদের বাড়িতে কি করছেন? তেহরাব ঠোঁট গোল করে তনয়ার মুখে ফু দিয়ে বলে, তোকে বিয়ে করব, তুই সম্বন্ধ নিয়ে এসছে, আর শ্বশুরবাড়ি কি খালি হাতে আসা যায়? তনয়াকে এবার সিরিয়াস দেখালো। কিঞ্চিত ভয় পেল বোধ হয় তনয়া। হতভম্বের ন্যায় তাকায় তেহরাবের দিকে। চোখ দুটি বোধ হয় এক্ষুনি অক্ষিকোটর থেকে বেরিয়ে আসবে। তেহরাবের কথাটা বোধ হয় গুরুতর ভাবেই নিয়েছে সে। তনয়ার এমন মুখশ্রী দেখে তেহরাব এবার শব্দ করে হেসে ফেলল। তনয়া এবার কিছু না বলে বেরিয়ে যেতে নিলে তেহরাব হাত দিয়ে আটকে দেয়। স্বাভাবিক শান্ত কণ্ঠে বলে, আজ আমার মাস্টার্সের রেজাল্ট দিয়েছে জান। আমার ইচ্ছে ছিল আমার রেজাল্ট যেমনই হোক সবার আগে আমি তোকে জানাবো। সেজন্য আমি মাকেও এখনো রেজাল্ট জানাইনি। সকাল থেকে কম হলে 100 কল করেছে, কিন্তু তোর ফোন বন্ধ। আর যখন কল যাচ্ছিল তুই ধরছিলি না। তবে বিশ্বাস কর, আজ আমার বিন্দু পরিমাণও রাগ হয়নি, উল্টো খুশি লাগছে, কারণ আমি নিজে হাতে তোকে মিষ্টি খাওয়াতে পারলাম। তনয়া ভ্যাবলার মতো হাঁ করে তাকিয়ে আছে তেহরাবের দিকে। কারণ তনয়া এটাও জানতো না তেহরাব আদৌ পড়াশোনা করে নাকি বা কিসে পড়ে। নিজের আকস্মিকতা দূরে ঠেলে তনয়া জিজ্ঞেস করলো, আপনি কোন বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করলেন, আর রেজাল্ট কি এসেছে? তেহরাব নিজের ফোনে কিছু একটা বের করে তনয়ার দিকে এগিয়ে দেয়। তনয়া হাতে নিয়ে দেখে রেজাল্ট শিট। আশ্চর্যের চরম পর্যায়ে পৌঁছে গেছে তনয়া। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ফার্স্ট ক্লাস পেয়ে লিস্টের প্রথমের নাম রয়েছে তেহরাবের। লিস্টের প্রথমেই গোটা গোটা অক্ষরে লেখা তেহরাব সরকারের নাম, আর তার নিচে শিহাব আহমেদ। এই মুহূর্তে কিং কর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে আছে তনয়া। মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দিয়েছে তার।
তেহরাব বোধহয় বুঝতে পারল তনয়া অবাক হওয়ার কারণ। কারণ মেয়েটা তার বিষয়ে বলতে গেলে কিছুই জানতো না, অথচ সে তার এলোকেশি সম্পর্কে সব জানে। খুশি হসনি? তনয়া ফোনটা তেহরাবকে ফিরিয়ে দিল। মনে মনে প্রচুর খুশি হলেও বাইরে প্রকাশ করলো না, শুধু মৃদু হেসে বলল, শুভেচ্ছা আর শুভকামনা রইল। তেহরাবের কাছে এটুকুই যথেষ্ট। এই যে নিজের ইচ্ছেটা পূরণ করলো, তার এলোকেশি খুশি হয়েছে, এটাই তার জন্য সব। তনয়া এবার বেরিয়ে গেল। তেহরাবও আর আটকালো না, দুজনের অধরেই হাসি, মুগ্ধতার আবেশে তেহরাব বড় করে শ্বাস নিল। দুজনের অধরেই বিরাজমান সেই স্নিগ্ধতার চিহ্ন। একজন হাসছে নিজের জীবনে হুট করে প্রবেশ করা এক আগন্তুকের সফলতার সংবাদে, অন্যজন হাসছে তার এলোকেশি হাসছে বলে। কি অদ্ভুত যোগসূত্র দুজনার। তবে অপেক্ষা তো দেখার, আদৌ এক সুতোয় বাধা পড়ে কিনা তাদের জীবন, নাকি এ পথ বিচ্ছিন্ন হবে আলাদা দুই গন্তব্যে, কে জানে। তেহরাব যে, তুমি এখানে? শফিক দরজার সামনে দাঁড়িয়ে তেহরাবকে দেখে কথাটা বলে। তেহরাব শান্ত কণ্ঠে সালাম দেয়। ঠিক সেই সময় হাতে চিপসের প্যাকেট নিয়ে ঘরে আসে তানহা। তেহরাবকে দেখে আশ্চর্যে হাঁ করে তাকিয়ে থাকে। হাত থেকে চিপসের প্যাকেট পড়ে যায় তার। নিজের ক্রাশ এখন তার সামনে, নিজের বাড়িতে। তানহা বিড়বিড়িয়ে বলে ওঠে, তেহরাব জানেমান আমার, আপনি আমার বাড়িতে? তেহরাবের অবশ্য তানহার দিকে নজর নেই। সে শফিককে নিজের রেজাল্টের কথা জানায়। শফিক খুশি হয়, একটু বেশিই খুশি হয়। শফিক তেহরাবের মাথায় হাত রেখে বলে, দোয়া করি ভবিষ্যতে আরো ভালো কিছু করো, নিজের স্বপ্নগুলো পূরণ করতে পারো। তেহরাব স্নিগ্ধ হাসে, বিড়বিড় করে বলে, আমার স্বপ্ন তো আপনার মেয়ে, তাকে পেলেই আমার চলবে। তেহরাবের বিড়বিড়ানো কথা শুনল না শফিক, শোনার কথাও না। তেহরাব বড় করে শ্বাস নেয়। আজ আসছে। শফিক মৃদু হেসে বলে, আবার এসো। তেহরাব মুখে কিছু না বলে বেরিয়ে যায়, তবে মনে মনে বলে, আসতে তো হবেই, শ্বশুরবাড়ি বলে কথা। তেহরাব বের হওয়ার সময় তানহার সামনে দিয়ে যায়। তানহা তো মুগ্ধ দৃষ্টিতে তাকিয়েছিল তেহরাবের যাওয়ার দিকে। ইস, কি অদ্ভুত অনুভূতি! হৃদস্পন্দন বেড়ে গিয়েছে তানহার। তেহরাব যে তার মন দখল করে নিয়েছে। ভোম্বলের মতো দাঁড়িয়ে আছিস কেন? সর সামনে থেকে। তানিয়া বিরক্তি নিয়ে তানহাকে পাশ কাটিয়ে ভাতের পাতিল নিয়ে ঘরে চলে গেল। তানহা ঠোঁট টিপে হাসল। অজানা কারণে লজ্জা পাচ্ছে সে। ঠোঁট কামড়ে হেসে বিড়বিড় করে বলল, সত্যি তো চাই মমি ডার্লিং, জানিমানের সাথে বিয়েটা দিয়ে দাও, চলে যাই। তেহরাব জানিমানটা যে আমাকে মার হাওয়া করে দিচ্ছে। আইস, क्या नजर है उनकी, मैं तो मर जावा। গেট দিয়ে বের হওয়ার সময় মুখোমুখি হয় তেহরাব আর শিহাব। তেহরাব সেদিকে পাত্তা না দিয়ে চলে যেতেই নেয়, তবে শিহাব তাকে ডেকে ওঠে। এই, তুমি তেহরাব না? তেহরাব রুকুজকে দাঁড়িয়ে পড়ে, পেছন ঘুরে শিহাবকে পা থেকে মাথা পর্যন্ত পর্যবেক্ষণ করে। ছেলেটাকে তো চেনা চেনা লাগছে না, চিনবে বা কি করে? প্রতিদিন কত মানুষের সাথে তার পরিচয় হয়। তেহরাব শান্ত গম্ভীর কণ্ঠে বলে। হ্যাঁ। শিহাব হাঁ করে কিছু সময় তাকিয়ে থাকে। তেহরাব এখানে কি করছে? তুমি তো প্রথম হয়েছো, তাই না? আমাকে চিনতে পেরেছো? কলেজের প্রথম দিন তোমার সাথে আমার ছোট্ট ঝামেলা হয়। তেহরাব গা ছাড়া ভাব নিয়ে হাঁটা ধরল বাইকের কাছে। বাইকে উঠে বসতে বসতে জবাব দেয়, ওসব ছোটখাটো বিষয় আমি মনে রাখি না। বলেই বাইক স্টার্ট দেয়। মুহূর্তে দৃষ্টি সীমানার বাইরে চলে যায়। সেদিকে তাকিয়ে থাকে শিহাব। ছেলেটা কেমন গা ছাড়া স্বভাবের। যাই হোক, আমার কি। আনমনে কথাটি বলে ভেতরে চলে যায় শিহাব। খাওয়া দাওয়া করে তানহা তনয়াকে নিয়ে বেরো হতে হবে। কথা যেহেতু দিয়েছে, নিয়ে তো যাবেই। তোমার গুণভারে ছেলের নাকি আজ রেজাল্ট দিয়েছে, অথচ সে রেজাল্ট না বলে বাড়ি থেকে বের হয়ে গিয়েছে। ইউসুফ সবে বাড়ি এসে ড্রয়িং রুমে বসেছে। আসতে না আসতেই কথা ঝুড়ি খুলে বসেছে তাসলিমা। এদিকে ইউসুফ না পারছে সইতে, না পারছে কিছু বলতে। বলেও তো লাভ নেই, ক্যাসেট চলতেই থাকবে। তাই গা হাত পা এলিয়ে সোফায় বসতে বসতে তাসলিমাকে পানি আনতে বলল। তাসলিমা রান্নাঘর থেকে পানি এনে ইউসুফের হাতে দিল। এমন সময় শীষ বাজাতে বাজাতে সদর দরজা দিয়ে প্রবেশ করলো তেহরাব। অধরে আছে হাসি। তেহরাবের হাস্যজল মুখশ্রী নজরে পড়তেই তাসলিমার কপালে ভাঁজ পড়ে। যাওয়ার সময় মুখ ভার করে গেল, আর ফিরে আসলো এত উচ্ছ্বাস নিয়ে। বিষয়টা কি? তেহরাব কোনো দিকে না তাকিয়ে উপরে যেতে নিলে তাসলিমা জিজ্ঞেস করে, এই দাঁড়া, রেজাল্ট কি এসেছে বলবি?
আর কোথায় গিয়েছিলি? তেহরাব সিঁড়ি রেলিংয়ে হেলান দিয়ে পেছনে তাকায়। এবার ইউসুফ চেহারায় গম্ভীরতা এনে প্রশ্ন করে। কালকেই না বললে তোমাকে মিল আর স্কুলের দায়িত্ব দিতে? তাহলে এখনো এত টুরু কিসের? রেজাল্ট কি এসেছে? জেদ করে পড়ে রইলে গ্রামে, একটা দিন ভার্সিটিতে পা দিলে না, উল্টো নানা রকম ঝামেলা করে বেড়াও, একটা কথাও শোনো না। পাশ করেছো তো, নাকি সেটাও করনি? আর এত সময় কোথায় ছিলে? তেহরাব দুজনের কথাই শুনল, অতঃপর হাই তুলতে তুলতে বলে, পাস করেছে, ভালোভাবেই ফার্স্ট ক্লাস পেয়েই করেছে। আর রইল পরের প্রশ্ন, কোথায় গিয়েছিলাম? আচ্ছা বলছে, আমার হলেও হতে পারতো। মায়ের সাথে দেখা করতে গিয়েছিলাম, সাথে শাশুড়ি আম্মার সাথেও। তেহরাবের কথা শুনে ইউসুফ ভ্রু কুঁচকায়, কথার মানেটা বুঝল না। এদিকে তেহরাবের মুখে এমন কথা শুনে তাসলিমা হতভম্ব হয়ে তাকায় তার দিকে। কি বলল তার ছেলে? ও হলেও হতে পারতো মা, মানে কি এর? ওই কি বললি? ঝাঝালো কণ্ঠে শুধায় তাসলিমা। তেহরা ফিচেল হেসে সিঁড়ি দিয়ে যেতে যেতে মাথা ঘুরিয়ে ইউসুফের দিকে আবার তাকায়। মৃদু চোখ মেরে গানের 2 লাইন বলে ওঠে, সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা। ইউসুফের বুঝতে বাকি রইল না, সাথে সাথে বিষম খেলো। তাসলিমা আর চোখে ইউসুফের দিকে তাকিয়ে দত্তে দত চেপে প্রশ্ন করলো, এই তোমার ছেলে কি বলল? ইউসুফ বোকা বোকা হেসে বলে, ওর কথা তুমি সিরিয়াস নিচ্ছ কেন? ও তো পাগলি, দেখো তোমার তরকারি পড়লো কিনা। তরকারি পোড়ার গন্ধ নাকে আসতেই আর কিছু না বলে দৌড় লাগায় তাসলিমা। এদিকে ইউসুফ হাঁপ ছেড়ে বাঁচে। তেহরাবের ঘরের দিকে তাকিয়ে চোখ মুখ কুচকে বিড়বিড় করে, ছেলে নামের শত্রু নিজের বাবার সংসার ভাঙতে চাইছে, সব দোষ আমার। কেন যে বলতে গিয়েছিলাম, বজ্জাত ছেলে। রোদের তীব্রতা এখন কম, পরিবেশটাও শান্ত। মৃদু শীতল বাতাস প্রবাহিত হচ্ছে চারিদিকে, ছড়িয়ে পড়ছে সতেজতা। দুপুরের খাওয়া দাওয়া শেষ করে তনয়া আর তানহা তৈরি হয়ে আসে। তনয়া গোলাপি রঙের একটি জামদানি 3 পিস পরেছে, চোখে হালকা কাজল ও ঠোঁটে লিপ বাম। ওদিকে তানহা, সে তো সেজে গুজে নায়িকা হয়ে এসছে। নীল রঙের গাউন, সাথে নিজের মতো করে সেজেছে। অবশ্য বেশ লাগছে তাকে। এবার বের হওয়া উচিত, যেতে দেরি হবে তো। শিহাবের কথা শুনে তনয়া আর তানহা পেছনে তাকায়। সাধারণের মাঝেও শিহাবকে দারুণ লাগছে। এটাই ছেলেদের বৈশিষ্ট্য, এদের আলাদা কোনো সাজসজ্জার প্রয়োজন পড়ে না। চোখে সানগ্লাস, পরনের সাদা টি শার্টের ওপর কালো রঙের শার্ট, শ্যামলা বরণে দারুণ মানিয়েছে তাকে। কি হলো, চলো। তনয়া ধ্যান ভাঙে, মাথা নেড়ে বের হয়। আর তানহা তো সেই থেকে ছবি তুলেই যাচ্ছে। তনয়া তানহাকে ডেকে বাড়ির বাইরে চলে আসে। শিহাব একটি অটো দাঁড় করিয়ে উঠে বসে, সাথে তানহা তনয়াও। তনয়া মাথা নিচু করে কিছু একটা ভাবছে, সে তো লক্ষ্যই করছে না। একজোড়া চোখ তার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। এক মুগ্ধতার আবেশ নিজের দৃষ্টি তৃষ্ণা মেটাচ্ছে। বিষয়টা আর কারো নজরে না পড়লেও তানহা চোখে পড়ে। চট করে বলে ওঠে, শিহা ভাই, তুমি আপুর দিকে এভাবে তাকিয়ে আছো কেন? শিহাব হকচকিয়ে যায়, দ্রুত চোখ সরিয়ে নেয়। ওদিকে তনয়া ভ্রু কুঁচকে তানহা ও শিহাবের দিকে তাকায়। তানহা এখনো প্রশ্নবোধক দৃষ্টিতে শিহাবের দিকে তাকিয়ে আছে। সেটা বুঝতে পেরে শিহাব বলে, এমনি, আসলে দুজনকেই সুন্দর লাগছে, তাই দেখছিলাম। তনয়া তা নিয়ে ভাবল না, বাইরের দিকে তাকিয়ে চারদিকে দেখতে লাগলো। তবে তানহার মন খুঁতখুত করছে, কিছু একটা ভেবে ঠোঁট ভাঙায়। বিড়বিড় করে, খাই না সুজি, সব কিছুই বুঝি। ছাদের এক কোণে বসে আছে তেহরাব আর ইউসুফ, দুজনেই চায়ের কাপ। আনমনে কিছু একটা ভাবছে তেহরাব, তা লক্ষ্য করছে বেশ খানিকক্ষণ ধরে ইউসুফ। ছেলেটা দিন দিন কেমন হয়ে যাচ্ছে, ছোট থেকেই বাপ ছেলের বন্ধুর মতো। নিজেদের সব কথা একে অপরে জানে, এমনকি তনয়ার কথাও ইউসুফ জানে। আর ইউসুফের বিষয়েও তেহরাব সব জানে। সালমার সাথে ইউসুফের সম্পর্ক ছিল, তবে তেহরাবের দাদা এটা মেনে নেননি। উল্টো সালমার বাবাকে অপমান করেছিলেন। এই অপমানটা সালমা মেনে নিতে পারেনি, তাই সে ইউসুফের সাথে সব সম্পর্ক ভেঙে নিজের বাবার পছন্দ মতো ছেলের সাথে বিয়ে করে। আর ইউসুফ, তারও বা কি করা ছিল, পরবর্তীতে সেও বাবার পছন্দে বিয়ে করে। এখন অবশ্য দুজনেই সুখী, তবে সে চায় না তার মতো তার ছেলেও কষ্ট পাক। সে বাবা হিসেবে তার ছেলেকে সবটুকু দিয়ে ভরসা যোগায়, সঙ্গ দেয়। চায়ের কাপটা টি টেবিলে রাখে ইউসুফ। তেহরাবকে উদ্দেশ্য করে বলে, মাস্টার বাড়ি গিয়েছিলে? তেহরাব আগের ন্যায় বসে থাকে,
দৃষ্টিও অন্যদিকে, শুধু ছোট্ট করে জবাব দেয়। হুম। ইউসুফ মৃদু দীর্ঘশ্বাস ফেলে, নিজেও তাকায় আকাশের দিকে। কাল থেকে মিলে যাবে, দায়িত্ব বুঝে নিতে হবে। কেউ তো বেকার ছেলের হাতে নিজের মেয়ে তুলে দেবে না, সে যতই বড়লোক বাবার ছেলে হোক। তেহরাব একইভাবে হাসে আর চোখে তাকায় নিজের বাবার দিকে। মনটা তার অস্থির লাগছে, শান্ত করতে পারছে না কিছুতেই। বাবা, তনে আমাকে বুঝতে চাইছে না। আমি তো গোটা দুনিয়ার সাথে লড়াই করে ওকে নিজের করতে পারবো, কিন্তু ও তো নিজে আমাকে চায় না। কি করব আমি? ইউসুফ স্মিত হাসে, তাকায় তেহরাবের দিকে। তার ছেলেটার মনের অবস্থা সে ভালো করেই বুঝতে পারছে। এমন দহনে তো সেও পড়েছিল। বড় করে শ্বাস নেয় সে। তেহরাবের কাঁধে হাত রেখে বলে, কারো মনের বিরুদ্ধে গিয়ে তো তাকে নিজের করতে পারবে না। ভালোবাসলে তার সিদ্ধান্তকে সম্মান জানাতে হয়, তাকে তার মতো ভালো থাকতে দিতে হয়, যেমনটা আমি দিয়েছি। তেহরাব বিরক্ত হয়, চোখ মুখ কুচকে পকেট থেকে সিগারেট বের করে আগুন জ্বালায়। ইউসুফ কিছু বলার আগেই তেহরাব সিগারেটে বড় করে টান দিয়ে বলে, তুমি মহান, তাই নিজের বাবার ও সালমানটির অমত শুনে নিজেকে সরিয়ে নিয়েছিলাম। কিন্তু আমি এত মহান নয় বাবা, আর না আমি হতে পারবো। তাহলে কি করতে চাও? আমার করতে চাই সারা জীবনের জন্য আমার, হোক সেটা তনের ইচ্ছেতে বা ইচ্ছের বিরুদ্ধে। এমন কিছু করো না যাতে তনয়ের মনে তোমার সম্পর্কে ভালোবাসার বদলে ঘৃণা জন্মায়। তেহরাব হাসে, সাথে আবারও সিগারেট টান দেয়। নিজের ঘাড়ে হাত দিয়ে ইউসুফের দিকে তাকিয়ে ফিচেল হেসে বলে, ঘৃণা করুক আর ভালোবাসুক, তনয়া আমার। ইউসুফ দীর্ঘশ্বাস ফেলে। এই ছেলেকে সে বোঝাতে পারবে না। ছেলে জেদ বরাবর একটু বেশি, বুঝিয়ে লাভ হয়নি কখনোই। তুমি কাজের দিকে মনোযোগ দাও, আজই মাস্টারের সাথে কথা বলবো। হুম হুম। ইউসুফ ভ্রু কুচকায়। ওহু মানে? তেহরাব সিগারেট ফেলে দেয়। হুম হুম মানে এখন নয়, সামনে পরীক্ষা। পরীক্ষাটা ভালো মতো হয়ে যাক, তারপর। ইউসুফ কিছু বলে না, উঠে চলে যায়। তেহরাবও কিছু বলে না, চেয়ারে হেলান দিয়ে বসে থাকে। তার এলোকে শিখে যে তার চাই যে কোনো মূল্যেই। ফোনের রিংটন কানে বাজতে ধ্যান ভাঙে তেহরাবের। সোজা হয়ে বসে পকেট থেকে ফোনটা বের করে। এমন সময় ফাহিমের কল আশা করেনি সে। ভ্রু কুচকে কল রিসিভ করে। ওপাশ থেকে ফাহিমের বলা কথায় তেহরাবের শান্ত মস্তিষ্ক দ্রুত দগদগ করে জ্বলে ওঠে। চোখ মুখ রক্তবর্ণ ধারণ করে। নিজে কিছু না বলে কল কেটে দেয়। দত্তে দাঁত চেপে বিড়বিড় করে, আগেরবার হাত পা ভাঙে শিক্ষা হয়নি জানোয়ারের, এবার প্রাণে মেরে ফেলবো। বলেই গটগট করে চলে যায় তেহরাব। গন্তব্য তা তো আমাদের অজানা। বালিয়াটি জমিদার বাড়ি খুব বিখ্যাত একটি জায়গা, অনেক মানুষের সমাগম, সবাই ছবি তুলতে ব্যস্ত। তানহাও তার ব্যতিক্রম নয়। তাকে ছবি তুলে দিচ্ছে শিহাব, আর তনয়া দাঁড়িয়ে দাঁড়িয়ে তার বোনের রংঢং দেখছে। দেখি দেখি কেমন হয়েছে। তানহা দৌড়ে এসে ফোনটা নিজের কাছে নিয়ে নেয়, দেখতে থাকে নিজের ছবিগুলো। তানহার বাচ্চামো আচরণে হেসে ওঠে শিহাব। তনয়াও মুচকি হাসে। হঠাৎ শিহাবের চোখ পড়ে তনয়ার হাসি মাখা মুখের দিকে। কি স্নিগ্ধ সেই হাসি, যেন ভোরের শিশিরে ধোয়া সোনালি রোদ। তনয়ার ঠোঁটের কোণে লুকিয়ে থাকা মৃদু কম্পন, স্নিগ্ধ কোমল এবং হৃদয়ের গভীরে স্পর্শ করা সেই হাসি, যা একবার দেখলে মনে হয় পুরো পৃথিবী থমকে গেছে। যেমন থমকে গেছে শিহাব। হ্যাঁ, সে পুরোপুরি অতল সমুদ্রে হাবুডুবু খাচ্ছে, হারিয়ে গেছে অন্য এক পৃথিবীতে। এ মেয়ে তার হৃদস্পন্দন বাড়িয়ে দিতে সক্ষম, তার ভেতরে ঝড় তুলতে সক্ষম। তনয়ার চোখে চোখ পড়তেই নিজের চোখ সরিয়ে নেয় শিহাব। সে চায় না তনয়া বুঝে ফেলুক তার অনুভূতি। নিজেকে স্বাভাবিক করে বলে, তুমি ছবি তুলবে না? তনয়া শিহাবের দিকে তাকায়, মৃদু হেসে বলে, আমার এসব ভালো লাগে না, আপনারাই তুলুন। শিহাব জোর করল না। জোরাজোরি বিষয়টা তার অপছন্দ বললেই চলে। আপু চল ওই দিকটাই যাই, ওখানে ফুল গাছ আছে। অতঃপর তিনজনায় পা বাড়ায় সেদিকে। তবে সামনে যেতেই দেখতে পায় কিছুটা গোলযোগ। কোনো ঝামেলা হচ্ছে বোধহয়। শিহাব তনয়া আর তানহাকে এখানেই থাকতে বলে। তোমরা দাঁড়াও, আমি দেখে আসছি। বলে শিহাব সামনের দিকে এগিয়ে যায়। তানহা নিজের কৌতূহল দমাতে না পেরে সেদিকে পা বাড়ায়। তনয়া আটকানোর আগেই তানহা চলে যায়। তনয়া এখন কি করবে কিছু না ভেবে পেয়ে নিজেও পা বাড়ালো। লোকজন ঠেলে সামনে যেতেই দেখতে পেল সামনে চলমান দৃশ্য। আপনা আপনি দুপা পিছিয়ে গেল সে। দুহাত দিয়ে মুখ চেপে ধরল। তার চোখের সামনে তেহরাব ইচ্ছে মতো একটি ছেলেকে মারছে বলে ভুল হবে, খুব বাজেভাবে মারছে। এভাবে মারলে তো ছেলেটা মরে যাবে।
তনয়া কিছু বলতে যাবে তার আগেই কারো শক্ত হাতে টান পড়ে তার হাতে। চলে আসে বাইরে, সামনে তাকাতেই দেখে শিহাব। সে রাগী দৃষ্টিতে তাকিয়ে তনয়াকে কিছুটা রাগ দেখিয়ে বলে, বললাম না ওখানে দাঁড়াতে, এখানে কি করছো? আর তানহা কোথায়? তনয়া ভিড়ের দিকে ইশারা করে। শিহাব তনয়ার হাত ছেড়ে দেয়। খুঁজতে শুরু করে তানহাকে। তনয়া আবারও ভিড় ঠেলে সামনে যায়, দেখে তানহা বিপরীত পাশে দাঁড়িয়ে মিটমিট করে হাসছে আর তাদের মারপিট দেখছে। তনয়া দ্রুত তানহার হাত ধরে বাইরে নিয়ে আসতে চায়, কিন্তু তানহা চিৎকার করে বলে, আরে আরে তারা, একটু দেখতে দে। দেখ না তেহরাব ভাই কিভাবে মারছে ছেলেটাকে, একদম হিরোর মতো লাগছে। তনয়ার শরীর কাঁপছে। সে ভয়ার্ত দৃষ্টিতে তেহরাবের দিকে তাকালো। তেহরাবের কোনো হুঁশ নেই। তার পুরো মনোযোগ ও দৃষ্টি সামনে ছেলের দিকে, যাকে সে মারছে। এতটা খারাপভাবে সে ছেলেটাকে মারছে না কেউ তাকে আটকাচ্ছে। হঠাৎ তনয়ার কি হলো কে জানে, কান্না মিশ্রিত কণ্ঠে কিছুটা তেজ নিয়ে উচ্চস্বরে বলে ওঠে, মানুষের জীবনের মূল্য যাদের কাছে নেই তারা কখনো ভালো মানুষ হতেই পারে না। পরিচিত কণ্ঠস্বর কানে আসতেই তেহরাবের হাত দুটো থেমে যায়। ততক্ষণে ছেলেটা বেহুশ। তেহরাব দ্রুত উঠে দাঁড়িয়ে পেছনে তাকায়। অতঃপর দেখে তনয়া তার দিকে তাকিয়ে আছে। এখানে তনয়াকে কিছুতেই আশা করেনি সে, আর এমন একটা পরিস্থিতিতে তো আরও নয়। তনয়ার চোখে তেহরাব স্পষ্ট ঘৃণা দেখতে পাচ্ছে। তেহরাব কিছু বলার জন্য এগিয়ে আসতে নিলে তনয়া তার দিক থেকে চোখ সরিয়ে নেয়। তানহাকে নিয়ে দ্রুত বেরিয়ে যায় লোকজনের মাঝখান থেকে। তেহরাবও এত মানুষের সামনে কোনো সিন ক্রিয়েট করতে চায় না, তাই সে আর তনয়ার পিছু নিল না। তনয়া ভুল বুঝেছে, এটা সে পরে ঠিক করে নিবে, কিন্তু এই মুহূর্তে তাকে আরেক জায়গায় যেতে হবে। সে কোনো ভুল করছে না, এটা আর তনয়া না জানলেও এখানে উপস্থিত বেশিরভাগ মানুষই জানে। তনয়াকে সে পরে সামলে নিবে। তেহরাব আর তার সাঙ্গপাঙ্গরা প্রস্থান করে, আর যাওয়ার আগে দুজনকে বলে যায় ছেলেটাকে হাসপাতালে ভর্তি করতে। এদিকে তনয়া তানহাকে নিয়ে একদম গেটের বাইরে চলে আসে। নিজের চোখের পানি মুছে অটোতে উঠে বসে। তানহা অবাক দৃষ্টিতে তনয়ার দিকে তাকিয়ে নিজে উঠে বসে। গাড়ি চলতে থাকে। এদিকে তানহা বুঝতে পারল না তনয়ার কি হয়েছে, হঠাৎ করে সে কান্না কেন করছে। আজব তো। তনয়া তানহা দৃষ্টি অনুসরণ করে বুঝতে পারে সে তার দিকেই তাকিয়ে আছে। এতে তার মেজাজটা খারাপ হলো। তাকিয়ে আছিস কেন? কি দরকার ছিল ওখানে যাওয়ার? বাড়ি চল তুই। আর কোনোদিন শুধু ঘুরতে যাব বলিস তুই? তনয়ের রাগ হচ্ছে, কষ্ট হচ্ছে, যা এই মুহূর্তে তানহার উপর তুলছে। তানহা মুখ গোমরা করে বসে থাকে। গিয়েছে তাই কি হয়েছে? ওখানে তো কত মানুষই ছিল, আর এখানে আপুর কান্না করারই বা কি হয়েছে? যেন তার প্রেমিককে মারছিল। তানহা ভেঙচি কাটে নিজ মনে, আর কিছু বলে না। তনয়া শিহাবকে কল করে। শিহাব রিসিভ করতে বলে ওঠে, কোথায় তোমরা? আমি কখন থেকে খুঁজছি। তনয়া বড় করে শ্বাস নিয়ে স্বাভাবিক কণ্ঠে বলে, আমরা গাড়িতে আছি, বাড়ি যাচ্ছি। চিন্তা করবেন না, ঠিক আছি আমরা। আপনিও চলে আসুন। এটুকু বলে শিহাবকে আর কিছু বলার সুযোগ দিল না, কল কেটে দিল। চোখের সামনে শুধু একটা দৃশ্য ভাসছে তার, কিভাবে ছেলেটাকে তেহরাব মারছিল। এতদিন শুধু শুনেই এসেছিল, আজ প্রমাণ পেয়ে গেল। এমন একটা নির্দয় মানুষকে সে ভালোবাসতে পারে না, যে কিনা আরেকটি মানুষকে রক্তাক্ত করতে পারে। সে কখনোই কাউকে ভালোবাসতে পারে না। রাত গভীর হচ্ছে। বাড়ি এসে নিজের ঘরে চুপ করে শুয়ে পড়েছিল তনয়া। এখনও সেভাবেই। এ নিয়ে তানিয়ার মনে প্রশ্ন জাগে। তানহাকে জিজ্ঞেসও করেছিল, তবে তেমন কোনো কারণ পেল না। রাতের খাবার খাওয়ার জন্য তানহা কয়েকবার ডেকে গিয়েছে, তবে তনয়া যায়নি। কারণ জিজ্ঞেস করলে বলে পেট ব্যথা। শিহাবও তানহাকে খেতে দিয়ে তানিয়া নিজেই এবার আসলো তনয়ার ঘরে। দরজা খোলা, বিছানায় গুটিসুটি মেরে শুয়ে আছে মেয়েটা। তানিয়া এগিয়ে গেল তার দিকে, বসে তনয়ের মাথার কাছে। কি হয়েছে? খেতে যাসনি কেন? তনয়া চমকায়, চোখ জোড়া লেগে আসছিল। হঠাৎ মায়ের কণ্ঠস্বর পেয়ে কিছুটা ভরকে গেল। মুখ ঘুরিয়ে পেছনে তাকিয়ে তানিয়াকে বলল, ভালো লাগছে না, পেটটা ব্যথা করছে আমার। তানিয়া তেমন একটা গুরুত্ব দিল না। খাওয়া দাওয়া নিয়ে মেয়েটার একদম অনিয়ম। পেট ব্যথা তো হবেই। আমি খাবার আনছি, খেয়ে নে। না খেয়ে থাকলে পেট তো ব্যথা করবেই। রুক্ষ স্বরে কথাটি বলে তানিয়া উঠে দাঁড়ায়। যেতে নিলে তনয়া বলে, আমি খাবো না, জোর করো না প্লিজ। তানিয়া মৃদু বিরক্ত নিয়ে কিছু না বলে বেরিয়ে গেল। তনয়া আগের মতোই শুয়ে রইল। বালিশের পাশ থেকে ফোনটা হাতে নিল। ফোনটা বন্ধ করে রেখেছিল। ফোন অন করতেই
12+ মিসড কলের নোটিফিকেশন ভেসে আসলো স্ক্রিনে। নাম্বারটা চিনতে অসুবিধে হলো না তনয়ার। এটা তেহরাবের নাম্বার। বিরক্ত লাগছে সবকিছু। ফোনটা আবারও রেখে দিল। ততক্ষণে তানহাও চলে এসেছে। সবাই যার যার মতো ঘুমানোর জন্য চলে গেছে। তানহা কিছু বলল না, চুপচাপ নিজের জায়গায় শুয়ে পড়ল। সময় পার হচ্ছে। সকলেই ততক্ষণে ঘুমে মগ্ন। তবে ঘুম নেই তনয়ার। অজানা কারণে তার আজ ঘুম হারাম। কারণটাও খুঁজে পাচ্ছে না। ফোনের ভাইব্রেশন হচ্ছে অনেকক্ষণ যাবৎ। তবে তনয়ার ইচ্ছে করছে না তুলে দেখতে। সে জানে এত রাতে কে ফোন দিতে পারে। তবে এই মুহূর্তে তার বিরক্ত চরম পর্যায়ে পৌঁছে গেছে। উপায় না পেয়ে কল রিসিভ করে, তবে কোনো কথা বলে না। বাইরে আয়, অপেক্ষা করছে। তনয় স্বাভাবিক, সাথে নিশ্চুপ। তেহরাব নিজেকে শান্ত করলো। এই মুহূর্তে নিজের মাথা গরম করলে চলবে না। বড় করে শ্বাস নিয়ে নরম কণ্ঠে বলে, প্লিজ কথা বল জান, কষ্ট হয়তো। তুই একটিবার আয়, আমি সবটা বলছি তোকে। আমি জানতে চেয়েছি কিছু। এবার রাত বিরতে বিরক্ত করাটা বন্ধ করুন প্লিজ। আমি বিরক্ত হই, আর আমি কিছু শুনতে চাই না। ফোন রাখুন। তনয়ের কঠিন গলা শুনে তেহরাবের মেজাজটাও খারাপ হচ্ছে। নিজেও কিছুটা গম্ভীরতা এনে বলে, তুই শুনতে চাস বা না চাস, আমি বলবই। জলদি আয়, এত অপেক্ষা করতে পারবো না। তনয়া বিরক্তি নিয়ে বলে, আমি বলিনি অপেক্ষা করতে, আসতে পারেন আপনি। এবার যেন তেহরাবের ধৈর্যের বাঁধ ভেঙে গিয়েছে। ধমকের সুরে বলে, তুই আসবি নাকি আমি আসবো? তনয়ের রাগ হলো। রাগ দেখানোর কথা তার, অথচ রাগ দেখাচ্ছে সে। তনয় কল কাটতে গেলে আবারও ভেসে আসে তেহরাবের ক্ষিপ্ত কণ্ঠস্বর। মেজাজ এমনি গরম হয়ে আছে তনয়া। তুই যদি 1 মিনিটের মধ্যে না আসিস, আমিও জানি না আমি কি করব। তনয়া ভয় পেল। শুকনো ঢোক গিলে নিজের রাগটা মাটি চাপা দিয়ে বলে, আসছি আমি। তনয়া বাইরে আসে। মেন গেট খুলে দেখে তেহরাব গেটের সাথে হেলান দিয়ে সিগারেট খাচ্ছে। তনয়ের রাগটা আরো বাড়ল। মনে মনে গালি দিতে ভুলল না। তনয়ের উপস্থিতি টের পেয়ে তেহরাব ঘুরিয়ে ঘুরিয়ে তনয়ার সামনে এসে দাঁড়ালো। বিষয়টা লক্ষ্য করলো তনয়া। ভ্রু কুঁচকিয়ে কিছু জিজ্ঞেস করবে, তার আগেই তেহরাব নরম কণ্ঠে বলে ওঠে, জান, আমাকে একটু জড়িয়ে ধরবে প্লিজ একবার? আমার না খুব যন্ত্রণা হচ্ছে। যত ইচ্ছে গালি দে, রাগ হলে আমাকে মার, কিন্তু একবার জড়িয়ে ধর। মাথা খারাপ আপনার? আমি কেন আপনাকে জড়িয়ে ধরবো? কারণ আমি বলেছি। আপনি বললেই আমি কেন শুনবো? কারণ আমি তোর ভবিষ্যৎ চাই। তনয়ার মেজাজ বিগড়ে যায়। এমনিতেই বিকেলের ঘটনায় তার মেজাজ খারাপ ছিল। তার উপর এখন এসব কথা তার একদম ভালো লাগছে না। বাজে কথা বন্ধ করুন, যাচ্ছি আমি। কোথায় যাবে? তোর শেষ ঠিকানা তো আমার কাছে জান। তুই যে আমার, সবটুকুই আমার। জান, আমার বুকটা খুব ব্যথা করছে। বারবার মনে হচ্ছে আমি তোকে হারিয়ে ফেলছি, কিন্তু তোকে ছাড়া আমি বাঁচতে পারবো না। বিশ্বাস কর, তোকে না পেলে আমি একদম শেষ হয়ে যাব। তনয়ের ভেতরে অজানা অনুভূতি জাগ্রত হলো। লোকটা হঠাৎ এভাবে কেন কথা বলছে? কিছু হয়েছে? তনয় তেহরাবের সামনে গিয়ে দাঁড়ায়। পা থেকে মাথা পর্যন্ত পর্যবেক্ষণ করে মাথা ঘুরিয়ে বলে, পায়ে কি হয়েছে? তেহরাব বিরক্তিতে চর শব্দ উচ্চারণ করলো। ডান হাত দিয়ে মাথা চুলকে বলে, তেমন কিছু না, মারামারি করতে গিয়ে একটু লেগেছে। ব্যাস, আর কি? খানিকের জন্য মিলিয়ে যাওয়া রাগটা আবারও জাগ্রত হলো। দত্তে দত চেপে বলল, ঠিক আছে, যে যেমন তার সাথে তেমনই হওয়া উচিত। কি বলতে চাচ্ছিস তুই? ওই ছেলেগুলো আর আমি এক? তনয়ের কণ্ঠস্বর নরম হয়। তো কি, এসব করে কি পান বলুন তো? কেন এসব মারামারি করেন? এসবে তো আপনারই শত্রু বাড়বে, তাই না? এই যে পায়ে ব্যথা পেয়েছেন, যদি এসব ঝামেলাই না জড়াতেন তাহলে এসব তো হতো না। কেন যে যে নিজের ক্ষতি করার চেষ্টা করছেন, রাস্তা তৈরি করছেন বলুন তো? তেহরাব মৃদু হাসে। তার মানে এই মেয়ে তাকে নিয়ে চিন্তিত। কেন? আমার ক্ষতি হলে তোর কি? তোর কেন রাগ হচ্ছে? তনয় ভরকে যায়। লোকটা তার কথাই তাকেই ফাঁসিয়ে দিচ্ছে। এবার কিছুটা রাগ দেখিয়েই বলে, তেমন কিছুই না, আপনি বেশি বুঝছেন। আমার কেন রাগ হবে? যা ইচ্ছে করুন, যাচ্ছি আমি। বলেই তনয়া চলে যেতে নেয়। কিন্তু তার আগেই তেহরাবের হাতের বাঁধনে নিজের হাত অনুভব করে। অগত্যা এগোতে পারে না তনয়া। রাগী দৃষ্টিতে তাকায় তেহরাবের দিকে। তেহরাব তনয়ের এমন প্রতিক্রিয়া দেখে মুচকি হাসে। তনয়কে সামনে দাঁড় করিয়ে তার গালে হাত রাখে। তনয়া কেঁপে ওঠে। এই প্রথম কোনো ছেলে তার এতটা কাছে। তনয়া স্পষ্ট শুনতে পাচ্ছে তেহরাবের নিঃশ্বাস, অনুভব করতে পারছে উষ্ণ শ্বাস। মৃদু কম্পনে হাত পা জমে আসছে। সে তো পেছোতেও পাচ্ছে না, সেটুকু শক্তিও আপাতত পাচ্ছে না। তনয়ের কাঁপাকাঁপি টের পেল তেহরাব।
আরেকটু কাছে এগিয়ে গেল। এবার দুহাত দিয়ে গাল চেপে ধরল। তনয়া তো মাথা নিচু করেই রেখেছিল, তবে তেহরাব তার মুখটা উঁচু করে। চোখে চোখ পড়ে দুজনার। রাস্তার বাতির মৃদু আলো যেন আজ তাদের জন্যই জ্বলছে। ছাড়ুন। কাপা গলায় কথাটি বলল তনয়া। তবে ছাড়ল না তেহরাব। কি করে ছাড়বে? সে যে নিজের এলোকেশিকে এই প্রথম এতটা কাছ থেকে অনুভব করছে। তনয়ার শরীরের কম্পন, ক্রমাগত বাড়তে থাকা হৃদস্পন্দন স্পষ্ট জানান দিচ্ছে এই মেয়ে তাকে ভালোবাসে। তাই তো এমন অনুভূতি হচ্ছে তার। তাহলে কেন এই মেয়ে বারবার এড়িয়ে যায়? কেন বুঝেও বুঝে না? ভালোবাসিস আমাকে? তেহরাবের ফিসফিসানো কণ্ঠস্বর তনয়াকে দ্বিতীয় দফায় কাঁপিয়ে দিল। তনয় পাচ্ছে না নড়তে, না হলে কখনই দৌড়ে পালিয়ে যেত। চোখ মুখ খিচে মাথা নিচু করে নিল, নিজের ওড়না খামচে ধরল। এ কোন পরিস্থিতিতে পড়েছে সে? কি করবে কিছুই যে মাথায় আসছে না। বল না জান, ভালোবাসিস? তনয়া মাথা নিচু করে দুদিকে মাথা নাড়ায়, যার অর্থ দাঁড়াচ্ছে সে তাকে ভালোবাসে না। তেহরাব এক হাত দিয়ে তনয়ের ঘোমটা ফেলে দিল, হাত রাখলো চুলের ভাঁজে। তনয়ের গলা শুকিয়ে আসছে। তেহরাব তনয়ার চুল ধরে তার মুখটা নিজের কাছে নিয়ে আসে। তনয়া দ্রুত চোখ খুলে তেহরাবের দিকে ভয়ার্ত দৃষ্টিতে তাকায়। তনয়ার তীর তীর করে কাঁপতে থাকা ঠোঁট জোড়া তেহরাবকে টানছে, খুব বাজেভাবে টানছে। সে চাইছে না কোনো ভুল করতে, কিন্তু এই মুহূর্তে সে নিজেই নিজের মাঝে নেই। এক হাত দিয়ে তনয়ার কোমর চেপে ধরে, নিজের সাথে মিশিয়ে নেয়। কিছুটা ঝুঁকে তার এলোকেশি থরথর করে কম্পনকৃত অধৈর্যরা আঁকড়ে ধরে তেহরাব। তনয়া চোখ বন্ধ করে নেয়। এই মুহূর্তে তার প্রাণ পাখিটা উড়ে গিয়েছে, হৃদস্পন্দন থেমে গিয়েছে। শক্ত করে চেপে ধরল তেহরাবের শার্ট। তেহরাব যেন এতে আরো উন্মাদ হয়ে যাচ্ছে, আরো শক্ত করে চেপে ধরল তনয়াকে। তনয়ার গাল বেয়ে গড়িয়ে পড়ছে অশ্রু। হঠাৎ করে শব্দ করেই কেঁদে উঠল তনয়া। তেহরাবও বেরিয়ে আসলো নিজের ঘর থেকে। এ কি করে ফেললো সে? চট করে তনয়াকে ছেড়ে দুপা পিছিয়ে আসলো। তনয়া মুখে হাত দিয়ে কান্না করতে লাগলো। তেহরাবে তো এবার নিজের ওপর রাগ হচ্ছে। সে কেন নিজেকে সামলাতে পারল না? রাগ আর উত্তেজনায় বাইকে ঘুষি বসিয়ে দিল সে। তনয়া শব্দ পেয়ে ভরকে যায়, কান্না মিশ্রিত নয়নে তাকায় তেহরাবের দিকে। তেহরাব চোখ বন্ধ করে নিজের মাথা চুল নিজেই খামচে ধরল। সরি জান, আমি সত্যি এসব করতে চাইনি। প্লিজ ভুল বুঝিস না আমাকে। তনয়া কিছু বলে না। সে এখনো ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে, যা তেহরাবের সহ্য হচ্ছে না। তার এলোকেশি তার সামনে কাঁদবে, সে কি করে সহ্য করবে? তেহরাব তনয়ার হাত ধরে অসহায় কণ্ঠে বলে, প্লিজ জান, কান্না করিস না। আমি সরি তো, আমি আর কখনোই এমন করবো না। প্লিজ জান, কান্না করিস না। হঠাৎ তনয়া তেহরাবকে শক্ত করে জড়িয়ে ধরল, আরো শব্দ করে কেঁদে উঠল। তেহরাব আশ্চর্য হলো। তনয়া নিজে থেকে তাকে জড়িয়ে ধরল, এটাও সম্ভব? সবকিছু বুঝে উঠতে কিছুটা সময় লাগলো তেহরাবের। অতঃপর নিজের এক হাত তনয়ার পিঠে রাখলো। এতে যেন তনয়ার কান্নার গতি বৃদ্ধি পেল। তেহরাবের বুকের ভেতর অদ্ভুত যন্ত্রণা হচ্ছে, সাথে ভালো লাগাও কাজ করছে। জান, কাঁদছিস কেন? কি হয়েছে? তনয়া জবাব দেয় না, নিজের মতো কাঁদছে সে। তেহরাবও আর বাধা দেয় না। এভাবেই কিছুটা সময় অতিবাহিত হয়। আস্তে আস্তে কান্নার গতিও কমে আসে। তনয়া ছেড়ে দেয় তেহরাবকে। নিজের চোখের পানি কোনো রকম মুছিয়ে আমতা আমতা করে বলে, আমার একটা কথা রাখবেন তেহরাব ভাই? তেহরাব জিজ্ঞাসু দৃষ্টিতে তাকায় তনয়ার দিকে। তনয়াও এবার তাকায়, দুজনে চোখাচোখি হয়। কি কথা? তনয়া বড় করে শ্বাস নিয়ে চোখ সরিয়ে নেয়। আপনি আর কোনোদিনও আমার সামনে আসবেন না, কোনো দিনও না। বাঁচতে দিন আমায় তেহরাব ভাই, আমি আর সহ্য করতে পারছি না। তেহরাব অনুভব করে তার বুকের ভেতর চিনচিন ব্যথা করছে। কি চাই এই মেয়ে? কথা দিন আমায়, আপনি আর আমার সামনে আসবেন না। তেহরাব হাসে, এ হাসি তাচ্ছিলের। কি সহ্য হয় না আমাকে? নাকি আমার প্রতি অনুভূতি হওয়া তোর অনুভূতি? তনয়া চমকায়। তেহরাব আবারও হাসে। তুই জানিস আমি তোকে কতটা বুঝি। তোর প্রতিটা দৃষ্টির মানে আমি বুঝি। তুই আমাকে ভালোবাসিস, সেটা আমিও জানি। তাহলে কেন পালাতে চাইছিস আমার থেকে? তনয়া চোখ সরিয়ে নেয়। বহু কষ্টে নিজের কান্না আটকে রেখেছে সে। কেন এমন করিস? আমাকে কষ্ট দিতে খুব ভালো লাগে তোর? তুই এখনো ছোট্ট নেই, যথেষ্ট বুঝদার একটা মেয়ে। তনয়া নিজেও এবার হাসে। বুঝদার বলেই বলছি, আমার পিছু ছেড়ে দিন আপনি। আমি কখনোই আপনার হব না। আপনি ভালো কিছু ডিজার্ভ করেন। আমার মতো সামান্য মেয়ের পিছু নিয়ে নিজের জীবন নষ্ট করবেন না প্লিজ। তুই আমাকে ব্যতীত সব বলছিস। আমি কি ডিজার্ভ করি না করি তার থেকে বড় বিষয়, আমি তোকে চাই।
সূচনা আর সমাপ্তি। আমি শুধু তোকেই চাই। আমাকে আপনি পাবেন না, এটা সম্ভব নয়। তেহরাব ভ্রু কুচকায়। কেন সম্ভব নয়? তুই আমার বা তোর মা বাবাকে নিয়ে ভাবছিস নিশ্চয়ই। সবটা আমি ম্যানেজ করে নেবো জান, তোকে সব নিয়ে কিচ্ছু ভাবতে হবে না। তনয়া নিশ্চুপ। তেহরাব আবার বলে, প্লিজ আমাকে আর পুরুষ না, আসি, আমি মরে যাব। তেহরাব ভাই। তনয়া কিছুটা শব্দ করেই বলে ওঠে। তেহরাব অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। এই দৃষ্টি সে চিনতে পারছে না। নিজের মাথার ঘোমটা ঠিক করে চলে যায় তনয়া। যাওয়ার আগে তেহরাবকে উদ্দেশ্য করে বলে যায়, আমি কোনোদিনও চাই না আপনার সাথে আমার জীবনটা যুক্ত হোক, আর না কখনো চাইবো। তনয়া প্রস্থান করে। শেষোক্ত কথাটি তেহরাবকে জ্বালিয়ে পুড়িয়ে মারছে। যন্ত্রণা হচ্ছে। তনয়া কেন এমন করছে? মেয়েটার চোখে সে স্পষ্ট নিজের জন্য ভালোবাসা দেখেছে, তারপরেও কেন সে তাকে চায় না? আমি অনেক বেশি খারাপ জান, আমাকে কি ভুল করে যাওয়া যায় না? কেন কষ্ট দিচ্ছিস আমাকে? এই প্রশ্নের উত্তর তো স্বয়ং তনয়াই দিতে পারবে না। এই মুহূর্তে নিজের প্রশ্নের জবাব ছাড়াই তাকে প্রস্থান করতে হবে। খুঁড়িয়ে খুঁড়িয়ে বাইকের কাছে আসলো, উঠে বসলো বাইকে। পাটা আবারও ব্যথা করছে, করবেই বা না কেন? হাঁটুতে 3টে সেলাই পড়েছে। তবুও তার এলোকেশির সামনে নিজেকে যথাসম্ভব স্বাভাবিক দেখানোর চেষ্টা করে গিয়েছে। বাইক স্টার্ট দেওয়ার আগে কাউকে একটা কল করলো তেহরাব। ওপাশ থেকে তৎক্ষণাৎ রিসিভ করলো। অস্ত্র আর গাছের প্যাকেটগুলো সাবধানে রাখিস, আর ওদেরকে পাহারা দে। রাতটা কোনো রকমে পার হোক, সকালে আসছি আমি। কল কেটে দেয় তেহরাব। বড় করে শ্বাস নিয়ে শেষবারের মতো তাকায় মাস্টার বাড়ির গেটের দিকে। বুকটা চিনচিন করছে। আজকের রাতটাও তার নিদ্রাবিহীন হবে। সে কি শান্তিতে একটু ঘুমাতে পারবে না? তার এলোকেশির বুকে মাথা রাখতে পারবে না? এটা কি করলে তুই এলোকেশি? এতদিন তো নিজেকে সামলাতে পেরেছে, কিন্তু এখন কি করব? রাতের শেষ প্রহরেও ঘুম নেই তেহরাবের। সারা রাত এভাবেই বিছানায় গড়াগড়ি করে কাটিয়েছে। একটা লোক কি করে এতটা পাগল হতে পারে একটি মেয়ের জন্য? এই পাগলামি কি তনয়াকে একটু অনুভব করায় না তার প্রতি এই তেহরাবের ভালোবাসার গভীরতা? তেহরাব না পেরে এবার বিছানা থেকে উঠে দাঁড়ালো। আয়নার সামনে গিয়ে নিজেকে দেখলো। মুচকি মুচকি হাসছে সে, যেন এখনো পড়ে আছে সেই সময়টায় যখন দুজনের অথর একে অপরের মাঝে মিশেছিল। জান, এবার কি করবো আমি? তোকে যারো কাছে পেতে ইচ্ছে করছে। তুই যে আমার নেশা, তুই নামক নেশা আসক্ত এই তেহরাব সরকার। উফ জান। তেহরাব ছটফট করছে। কি রেখে কি করবে জানা নেই তার। চোখের সামনে বারংবার একই দৃশ্য। ইস, এবার বুঝি সে পাগলই হয়ে যাবে। ধুপধা পা ফেলে এগিয়ে যাচ্ছে তানহা। রাগে মাথা গজগজ করছে। সকাল সকাল সুন্দর ঘুমটা নষ্ট করে পড়তে যেতে হচ্ছে। বালের পড়ালেখা। তার কাছে পড়াশোনা জিনিসটা বিরক্তিকর। তানহার ইচ্ছে তো করছে এক্ষুনি কোথাও চলে যেতে, কিন্তু তার কি আর যাওয়ার জায়গা আছে? হঠাৎ পথিমধ্যে পথ আটকে দাঁড়ায় এক ছেলে। তানহা ভ্রু কুঁচকায়। ছেলেটাকে সে ভালো করেই চেনে। কণ্ঠে বিরক্ত প্রকাশ করে বলে, কি চাই? তোকে ভাই, তোরে কতবার কইছি বিরক্ত করবি না, তাও একই কাহিনী। আমার কথা তো শোনো। রাস্তা ছাড় মিয়া, এমনিতে মেজাজ চটে আছে, তার উপর নাটক শুরু করছে। তানহার এহেন কথায় হৃদম খপ করে শ্বাস ছাড়ে। মেয়ে তো না, যেন অ্যাটম বোমা। কথাটাও ভালো মতো বলতে পারে না। আরে মাথা খারাপ আপনার? সরবেন নেহি মানুষ ডাক দিতাম। তানহার রাগান্বিত কণ্ঠস্বর শুনে হৃদম ভরকে গেল। পথ ছেড়ে দিল। তানহা আর অপেক্ষা না করে চলে গেল গটগট করে। তার মেজাজটাও আজ ভালো নেই। থাকবেই বা কি করে? সকাল সকাল 2 গালে থাপ্পড় যে পড়েছে তার। কিছুটা দূরে এসে মতিন মিয়ার চায়ের দোকানে এসে বসে পড়ল। সম্পর্কে মতিন তানহা চাচাই লাগে, পাড়া প্রতিবেশী আর কি। কিরে, এনে কি স্কুল নাই? তানহা একবার মতিনের দিকে তাকিয়ে অন্যদিকে ঘুরে বসে। এত কথা বলো না তো, ক্লাস দেরি আছে, সবে 8টা বাজে। মতিন হাসলো। মেয়েটা প্রায়ই দোকানে আসে, বিশেষ করে মন খারাপ থাকলে। ব্যাগটা পাশে রেখে চুপ করে বসে রইল সে। সাথে ভাবতে লাগলো সকালের ঘটনা। বিনা দোষে মায়ের হাতে থাপ্পড় খেতে হলো তাকে। শুধু বলেছিল আজ প্রাইভেটে যাবে না, তাই বলে মারতে হয়? বাইকের কর্কশ শব্দে ধ্যান ভাঙে তানহার। মাথা ঘুরিয়ে সামনে তাকাতেই চোখ দুটিতে আকস্মিক উজ্জ্বলতা ফুটে ওঠে। হ্যাঁ, তার সামনে যে তেহরাব সরকার। তেহরাব মাথা থেকে হেলমেট খুলে বাইক থেকে নেমে পড়ল। এসে বসলো দোকানের পাশে একটি ভাঙা খামের ওপর। চাচা, করো করে চা দাও তো।
মতিন মিয়া ততক্ষণে চা বানাতে শুরু করে দিয়েছে। এদিকে তেহরাব ফোনে ব্যস্ত। তার আশেপাশে কে আছে তা নিয়ে তার ভাবনা নেই, অথচ তানহা তো হাঁ করে তাকিয়ে আছে তেহরাবের দিকে। ইস, এই লোকটাকে যে দেখবে সেই প্রেমে পড়বে, প্রেমে পড়তে বাধ্য। এমন সুদর্শন একটি ছেলে তাদের গ্রামের। ইস, ভাবা যায়? নাও বাবা তোমার চা। মতিন মিয়ার কণ্ঠ কানে আসতেই ফোন রেখে চায়ের কাপটা হাত বাড়িয়ে নিয়ে নেয়। তখনই আকস্মিক দেখতে পায় তানহাকে। ভ্রুজোড়া কুঁচকে যায় তার। এই পিচ্ছে, তুমি এখানে কি করছো? তোমার প্রাইভেট আছে? তেহরাবের কণ্ঠে নিজেকে উদ্দেশ্য করা কথা শুনে হকচকিয়ে যায় তানহা। অপরদিকে আপনা আপনি মনটা খুশিতে লাফিয়ে ওঠে, এই ভেবে যে তেহরাব ভাই তাকে চিনে, তার উপর তার প্রাইভেটের কথাও জানে। ইস, ভাবতেই মনটা নেচে উঠেছে। এই মেয়ের নিজ মনে হাসি আর আচরণ দেখে তেহরাব চোখ মুখ কুঁচকে নিজের ফোনের দিকে মনোযোগ দেয়। এত কিছু খেয়াল করার সময় বা ইচ্ছে তার নেই। আসলে হয়েছে কি, গাড়ি পাচ্ছি না। ভাইয়া, আপনি একটু আমাকে নামিয়ে দেবেন? হাসি হাসি মুখ করে কথাটা বলে তানহা, তবে তৎক্ষণাৎ জবাব আসে তেহরাবের। না। তেহরাবের সরাসরি প্রত্যাখ্যানে কিছুটা লজ্জা পেল তানহা। লোকটা এভাবে না করে দিল। তেহরাব ফোন ঘাটছে আর চায়ে চুমুক দিচ্ছে। তানহার দিকে সে আর তাকায়নি, প্রয়োজনও বোধ করেনি। তানহা কিছু বলতে যাবে তার আগে তেহরাব চায়ের বিল মিটিয়ে দ্রুত বাইকে উঠে বসে। বাইক স্টার্ট দিয়ে চলে যায় বালিয়ার রাস্তায়। তানহার খারাপ লাগলো। এত ভাব কেন লোকটার? চোখের কোণে মৃদু অশ্রু ভাসমান হলো। তবে পরক্ষণে নিজের মনকে নিজে সান্ত্বনা দিল, এই বলে, ভাব আছে বলেই তো তোর ভালো লাগছে। এই না হলে তেহরাব সরকার, পাক্কা রেড ফ্ল্যাগ। অতঃপর নিজেও চলে গেল প্রাইভেটের উদ্দেশ্যে। এখানে বসে থেকে আর কি বা করবে? তেহরাবের বাইক থামে এক জনবসতিহীন এলাকায়। এদিকে মানুষজনের তেমন চলাচল নেই, চারিদিকে গাছগাছালি, জঙ্গল, বলতে গেলে শুনশান। একটি পুরনো হাসপাতাল। অবশ্যই এটার কাজ শেষ হয়নি, কয়েক যুগ আগেই এই হাসপাতালের কাজ বন্ধ হয়েছে। তবে এই হাসপাতালটি হলে এই গ্রামের জন্য উপকার হতো, একটি উন্নত গ্রামে পরিণত হতো। আপাতত এই স্থাপনার মালিক এটা দেখিয়ে বিভিন্ন দেশ থেকে টাকা লোন নিয়ে অন্য ব্যবসায় লাগায়। টানা গোল হয়ে আসা সারি বাই রুম, মাঝখানে ফাঁকা। সেখানেই বাইক রেখে ভেতরে আসলো তেহরাব। বাইকের চাবি আঙ্গুলে ঘোরাতে ঘোরাতে সামনে এগিয়ে যাচ্ছে সে। একটি রুমের সামনে এসে থামলো সে। অবশ্য রুমে নেই কোনো দরজা জানালা, সেই কাজটাও তো শেষ হয়নি। তেহরাব ভেতরে প্রবেশ করলো। সব কটা ঘুমে মগ্ন। ফাহিমের কাছে গিয়ে ধাক্কা দিল তেহরাব। শালা উঠ। ফাহিম টিপ টিপ করে চোখ খুলে তেহরাবকে দেখতে পায়। কিছুক্ষণ সময় নিয়ে আড়মোড়া ভেঙে উঠে দাঁড়ায়। পাশে থাকা আরো কয়েকজনকে ডেকে তুলে। কিছু সময়ের মধ্যে সবাই স্বাভাবিক হয়ে উঠে দাঁড়ায়। ভাই, এই যে ওই দুইজন, আমার মনে হয় এরা সোহেলেরই লোক। রনির কথা শুনে তেহরাব তাকায় হাত পা বাঁধা অবস্থায় পড়ে থাকা দুজন রোগা পাতলা ছেলের দিকে। তেহরাব বিরক্তি নিয়ে ফাহিমকে বলে, এদের ব্যবস্থা পরে করছে। গাছের প্যাকেটগুলো কোথায়? আর অস্ত্র? তেহরাবের কথা শুনে ফাহিম ঘরের এক কোণে পড়ে থাকা লাল রঙের পুটলিটা খুলে দেয়। তেহরাব সেখানে গিয়ে দাঁড়ায়। কেজি দুয়েকের মতো গাঁজা আর দুটো পিস্তল, সাথে কয়েকটি ধারালো অস্ত্র। ফাহিম উঠে দাঁড়ায়। কি করবি এবার? তেহরাব ঠোঁট কামড়ে দাঁড়িয়ে থাকে। কি করবে এটাই তো ভাবার বিষয়। কিছু সময় চুপ থেকে বলে, এখন কিছুই করব না, সামনে নির্বাচন। আপাতত ওদের নেতাকে দরকার। তোর শিওর এরা সোহেলের লোক? তেহরাবের প্রশ্নে পাশে থাকা একটি ছেলে তৎক্ষণাৎ জবাব দেয়, আমারও তো মনে হয়, কারণ ভাই আগের বারেও কিন্তু বিশাল গন্ডগোল হয়েছিল, ওরা অবশ্যই তাও জিতবার পারে নাই। তেহরাব নিশ্চুপ। আপাতত হিসাব মেলাতে হবে, আন্দাজে কিছু করা যাবে না। এমন সময় তাদের মাঝে একজন বলে ওঠে, ভাই, আওয়ামী লীগের পোলাপানগুলো কিন্তু কালকেও ঝামেলা করলো, আর এই দুইটারেও কালকেই পাইলাম। ভাগ্যিস কালকে রনি বর্তলা গেছিল, না হলে পাইতাম কেমনে। জুয়েলের কথায় তেহরাব রনির দিকে তাকায়। ছেলেটা গর্বিত মুখ করে দাঁড়িয়ে আছে, তবে তা বেশিক্ষণ স্থায়ী হলো না। তেহরাবের প্রশ্নে দ্রুত হাসি মুখটা মলিন হয়ে গেল। তুই বটতলা কি করছিলে? আমার যেন মতে ওখানে গাঞ্জা খোঁড়া যায়। রনি কি বলবে বুঝতে পারছে না, শুধু মাথা চুলকে বোকা বোকা হাসলো। তেহরাব গরম গলায় বলে, নেশা করা ছাড় এবার। অল্প বয়সে বিয়ে করেছিস, বউ পোলাপান নিয়ে ভাব। রনি মাথা নিচু করে ফেলে, রেঞ্জে নিয়ে বলে, ভাই খাই না, বিশ্বাস করেন, ওই মাঝে মাঝে
আর কালকে যদি না যাইতাম তাহলে কব ওগো ধরতে পারতাম। তেহরাব ক্ষীণ হাসে। এরা শুধরাবার নয়। যাই হোক ফাহিম, তোর বাবাকে কল দে। এখানকার পুলিশদের ভরসা নেই। সত্যি যদি সোহেলদের লোক হয় তবে তো ছাড়িয়ে নিয়ে যাবে। আর ভিডিওটা আছে তো? ফাহিম মাথা নাড়ে। গত রাতে সবটা ভিডিও করে রেখেছিল, তবে দুজনের একজনেও জানে না এর পেছনে কে আছে। যতদূর বলেছে কেউ নাকি তাদের দুজনকে ব্যাগ দুটো নিয়ে বটতলায় যেতে বলেছে, আর সেখানে এক লাল গেঞ্জি পরা লোক এসে এগুলো নিয়ে যাবে। এই কাজের জন্য দুজনকে 5,000 টাকাও দেওয়া হয়েছে। এখন বাকিটা পুলিশ খুঁজে বের করুক। তবে আর যাই হোক, তাদের এলাকায় এসব প্রবেশ করা যাবে না। আব্বুকেই আগে জানাই, তবে সেই এখানকার পুলিশদের অর্ডার করবে যা করার। তেহরাব মাথা নাড়ে, অতঃপর একটি পিস্তল নিজের হাতে তুলে নেয়। ফাহিম ভ্রু কুঁচকায়। কি করছিস? তেহরাব পিস্তলটার আপাদমস্তক দেখে ফিসেল হাসে, অতঃপর ফেলে দেয় আগের জায়গায়। ফাহিমের দিকে তাকিয়ে বলে, এই পিস্তলের থেকেও প্রখর শক্তিশালী অস্ত্র আমাকে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। তেহরাব সরকারকে উন্মাদ বানিয়ে ছেড়েছে। ফাহিম কিং কর্তব্য বিমূঢ় হয়ে তাকিয়ে থাকে তেহরাবের দিকে। তেহরাব আরো কিছু বিড়বিড় করতে করতে বেরিয়ে যায়। সবে মাত্র কলেজে এসেছে তনয়া, দৃষ্টি মেলে খুঁজছে এক চেনা মুখ। তবে ক্লাসে তো দেখা মিলল না। ক্লাস থেকে বেরিয়ে চলে আসলো লাইব্রেরির দিকে। যাক, তার ধারণাই ঠিক, মেয়েটা এখানেই আছে। তনয়া দ্রুত এগিয়ে গিয়ে প্রীতির পাশে চেয়ারে বসে। এখানে কি করছিস? ক্লাস করবি না? তনয়ের প্রশ্নে আদৌ প্রীতির কানে গেল কিনা কে জানে, কারণ প্রীতি নিশ্চুপ, গভীর ভাবনা বা চিন্তায় মগ্ন সে। আপাতত নিজের অতি প্রিয় বান্ধবীর ফ্যাকাশে মুখটা মোটেও ভালো লাগছে না তনয়ার কাছে। প্রীতির বাহুতে মৃদু ধাক্কা দিল তনয়া। মেয়েটা হকচকিয়ে উঠল। কি হয়েছে তোর? এখানে কি করছিস? কি এত ভাবছিস? প্রীতি মনমরা হয়ে বলে, না তেমন কিছু না। তনয়া ভ্রুজোড়া কুঁচকে যায়। তার বেস্টু তার কাছে কথা লুকাচ্ছে। কিছু না মানে কি? বলবি কি নাকি হয়েছে? প্রীতি কিছু বলার আগেই তার নজর পড়ে তনয়ার ফোলা ঠোঁটের দিকে। লাল হয়ে আছে, কপাল কুঁচকালো তার। তনয়ার গাল ধরে নিজের দিকে ঘোরালো, ভ্রু কুঁচকে ভালো করে পর্যবেক্ষণ করলো। তোর ঠোঁটে কি হয়েছে? তনয়া নিজের ঠোঁটে হাত দেয়। তার আবার ঠোঁটে কি হবে? কই কি হয়েছে? প্রীতি কোমরে হাত দিয়ে গম্ভীর কণ্ঠে বলে, তোর ঠোঁট ফোলা কেন, আর এত লালিবা হয়ে আছে কেন? তনয়া নিজেও ভ্রু কুঁচকালো। তার ঠোঁট ফোলা কেন ভাবতে গিয়ে হঠাৎ মনে পড়ে যায় গত রাতের কথা। দ্রুত ঠোঁট চেপে ধরে সে। শুকনো ঢোক গিলে নিজেকে নিজে গালি দিতে থাকে। ইস, এটা সে কি করলো? কি করে পারলো? গত রাতে সে কেন সাড়া দিল তেহরাবের স্পর্শে? কেন আটকালো না? নিজের উপর প্রচুর রাগ হলো তনয়ার। ছি, এখন কি বলবে? তাও ভালো তার মা খেয়াল করেনি। কি এত ভাবছিস তনু? ঠোঁটে কি হয়েছে? আবারও ইনফেকশন নাকি? তনয়া প্রীতির দিকে তাকালো, মেয়েটাকে চিন্তিত দেখালো। ঠোঁট থেকে হাত নামিয়ে বলল, হ্যাঁ হয়তো তাই হবে, কালকেও তো ঠিক ছিল। তনয়া মৃদু হাসলো। প্রীতিও আর কিছু বলল না। মেয়েটা বিশ্বাস করেছে বোধ হয়। আচ্ছা চল ক্লাসে যাই। প্রীতির কথায় তনয়াও সায় জানায়। এখন ইংরেজি ক্লাস, মানে সাহিল স্যারের। তবে ক্লাসে যাওয়ার আগেই নিচ থেকে গন্ডগোলের শব্দ ভেসে আসলো তাদের কানে। ক্লাসরুমে না গিয়ে এসে দাঁড়ালো বারান্দায়। নিচে কিছু মানুষ গোল হয়ে দাঁড়িয়ে আছে, স্যাররাও আছে সেখানে। দুজনেই এদিক ওদিক তাকালো, কিন্তু বিষয়টা বুঝতে পারল না। চল নিচে গিয়ে দেখি কি হয়েছে। তনয়াকে কিছু বলার সুযোগ না দিয়ে প্রীতি তাকে টানতে টানতে নিচে নিয়ে গেল। এই কলেজে তো তেমন একটা ঝামেলা হয় না, আজ হঠাৎ কি হলো? গন্ডগোল বিষয়টা ছোট থেকে অপছন্দনীয় তনয়ার কাছে, তবুও প্রীতি জোরাজোরিতে সেখানেই আসতে হলো। এদিক ওদিক উকি দিয়ে ফাঁকা জায়গা পেয়ে দাঁড়ালো। সামনে ঘটমান বিষয়টি থেকে সবাই রীতিমতো অবাক, কারণ সবার সামনে একটি মেয়ে সাহিল স্যারকে কলার ধরে নানা রকম কথা বলছে। তনয়া পা থেকে মাথা পর্যন্ত মেয়েটিকে পর্যবেক্ষণ করলো। পরনে টি শার্ট আর ব্যাগি জিন্স। এই মেয়ে এই গ্রামের নয়, শহরের মেয়ে হবে হয়তো। এই গ্রাম্য এলাকায় কোনো মেয়ে এমন পোশাক আশাক পরে না, পরার সুযোগটাও নেই। কি ভেবেছিস আমার কানে কিছুই যাবে না? স্যার হয়ে ছাত্রীকে বিয়ে করতে চাস? মেয়েটি সাহিলের কলার ধরে দাঁতে দাঁত চেপে কথাগুলো বলছে। আশেপাশে এত লোকজন, তবুও তার হুঁশ নেই। সাহিল সবার দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে মেয়েটির দিকে তাকায়। মৃদু ও শান্ত কণ্ঠে বলে, এরা প্লিজ
বাইরে গিয়ে কথা বলি, চলো। এখানে সিন ক্রিয়েট করো না। বাইরে? হ্যাঁ যাবো তো। তোর মা আমাকে মানবে না তাই না? দাঁড়া, আজকে আমি তোকে বিয়ে করব। দেখি না মেনে যায় কোথায়। কে শুনে কার কথা? ইরা নামক মেয়েটি রীতিমতো চেঁচিয়ে যাচ্ছে। তা দেখে সবাই হতবাক, কারণ সাহিল স্যার প্রচুর রাগী একজন স্যার, আর তার সাথে কিনা একটি মেয়ে এভাবে কথা বলছে। আর সাহিল স্যার এতটা শান্ত, বিষয়টা সত্যি আশ্চর্যজনক। হঠাৎ ইরা চোখ পড়ে কিছুটা দূরে দাঁড়িয়ে থাকা একটি মেয়ের দিকে। গোল গোল চোখ করে তাদের দিকেই তাকিয়ে আছে। ইরা চিনতে বেশ অসুবিধে লাগলো না, ফট করে মাথা আরো গরম হলো ইরার। সাহিলকে ছেড়ে ইরা দ্রুত সামনে গিয়ে দাঁড়ালো মেয়েটির। নির্লজ্জ মেয়ে, লজ্জা করলো না স্যারকে বিয়ে করার স্বপ্ন দেখতে? ইরার আচানক সামনে এসে এহেন কথা শুনে হকচকিয়ে গেল তনয়া। এসব কি বলছে সে? সাহিল দ্রুত ইরার হাত ধরে কিছুটা পিছিয়ে আনে। এই মেয়েকে দিয়ে তার ভরসা নেই, না জেনে শুনে হাইপার হয়ে যা তা করছে। ইরা অগ্নি দৃষ্টি নিয়ে সাহিলের দিকে তাকায়। সাহিল পড়ে গেছে ফ্যাসাদে। কোন মেয়ের পাল্লায় যে পড়েছিল? সাহিল অসহায় দৃষ্টিতে তাকিয়ে ইরাকে শান্ত হতে বলে। ইরা কিছু সময় সাহিলের দিকে তাকিয়ে থাকে। কিছু সময় অতিবাহিত হয়, অতঃপর অথরে ফুটে ওঠে কিঞ্চিত ফিসেল হাসি। তনয়াও সাহিলের হাত খপ করে ধরে ফেলে। দুজনেই আশ্চর্য হয়ে তাকায় ইরার দিকে। তনয়ার তো গলা শুকিয়ে আসছে। ইরা সকলের মধ্যে থেকে টানতে টানতে দুজনকে গেটের বাইরে নিয়ে আসে। তনয়ার পিছু পিছু প্রীতিও বাইরে আসে। প্রীতি কিছুতেই তনয়াকে একা ছাড়বে না। গেটের বাইরে এসে একটি অটোতে উঠে বসলো ইরা, সাথে তনয়া আর সাহিলকেও বসালো। কি করছেন? আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন আপনি? তনয়ার কথা ইরা কোনো জবাব দেয় না, তাই সাহিল বলে, ইরা, ওকে কেন এখানে নিয়ে আসলে? কি করতে চাচ্ছ তুমি? ইরা সাহিলের দিকে শান্ত দৃষ্টিতে তাকিয়ে বলে, বিয়ে মানে? ইরা আর কিছু বলে না। প্রীতিকে বাইরে দাঁড়িয়ে থাকতে দেখে ইরা বলে, এই মেয়ে, তুমি উঠে পড়ো। প্রীতিকে বলতে দেরি, তৎক্ষণাৎ তনয়ার পাশে বসে পড়ল। তনয়া ভয় পাচ্ছে, এ কোন ঝামেলায় ফেসে গেল সে। তনয়া কাঁদো কাঁদো কণ্ঠে ইরাকে বলে, আপু কোথায় নিয়ে যাচ্ছেন? আমায় যেতে দিন। ইরা তনয়ার কথায় বিন্দু পরিমাণ পাত্তা না দিয়ে অটোওয়ালাকে গাড়ি স্টার্ট দিতে বলে। কোথায় যাবেন আপা? ইরা গম্ভীর কণ্ঠে জবাব দেয়, কাজী অফিস। ইরার কথা শুনে উপস্থিত সবাই হতভম্ব হয়ে যায়। এই মেয়ে কি পাগল? অতঃপর গাড়ি চলতে থাকে তাদের গন্তব্যে। ইরা, পাগল হয়ে গিয়েছে তুমি? এভাবে বিয়ে হয় না। ইরা বিরক্তিকর কণ্ঠে বলে, জামাই আছে, বউ আছে, সাথে দুজন সাক্ষীও আছে, আর কি চাই তোমার? সাহিল কপালে হাত দিয়ে বলে, মা বাবাকে না জানিয়ে বিয়ে করা ঠিক হবে না। ইরা হাসে, না জানিয়ে বিয়ে করব তোমাকে কে বলেছে? তোমার মা বাবাকে ভিডিও কলে রেখে বিয়ে করব, কিন্তু বিয়ে তো আজকেই হবে প্রিয়। তোমার নাটক দেখার সময় নেই। সাহিল হতবাক। এই মেয়ে যখন বলেছে আজ বিয়ে, তার মানে বিয়েটা করেই ছাড়বে। কিছু সময়ের মাঝে তারা পৌঁছে যায় কাজী অফিসে। সবাই ভেতরে যায়। এদিকে তনয়ার যায় যায় অবস্থা, বুকের ভেতর ধুকপুক করছে তার। ইরা সাহিলের ফোন থেকে তার মাকে ভিডিও কল করে। কয়েকবার রিং হওয়ার পর রিসিভ করে সে। ইরা মুচকি হেসে সালাম দেয়, আসসালামু আলাইকুম মামি ডার্লিং, আমি আপনার কিছু সময় পর হতে যাওয়া ছেলের বউ। নিজের ছেলের ফোন থেকে অন্য মেয়েকে দেখে প্রথমে অবাক হয়েছিল সাহিলের মা। তারপর এমন কথা। তিনি হাঁ করে তাকিয়ে আছে স্ক্রিনের দিকে। ইরা ফোন নিয়ে সাহিলকে দেখিয়ে বলে, এই মামি ডার্লিং, আমি আর আপনার একমাত্র ছেলে বিয়ে করতে এসেছি। এই যে দেখুন আপনার ছেলে, এই যে কাজে। এই মেয়ে, তুমি এসব কি বলছো? এই সাহিল, কি রে এসব কি? সাহিলকে কিছু বলার সুযোগ না দিয়ে ইরা বলে, আরে মামি ডার্লিং, তোমাকে তো সাক্ষী দেখায়নি, এই দেখো সাক্ষী। ইরা ক্যামেরায় তনয়াকে দেখায়। তনয়াকে চিনতে সময় লাগলো না মহিলার। এই মেয়েকেই তো কিছুদিন আগে দেখতে গিয়েছিল তারা। অতঃপর ক্যামেরা নিজের দিকে ঘুরিয়ে ইরা বলে, এবার আমাকে দেখুন, সুন্দর না? হতেই হবে সুন্দর, মিসেস সাহিল বলে কথা। লাইনেই থাকবেন মামি ডার্লিং, এখনই আমাদের বিয়ে হবে। বলেই ফোনটা টেবিলের উপর রাখলো। এদিকে সাহিল মাথা নিচু করে বসে আছে। এই মেয়ে তার কথা না শুনেই এমন একটা কাজ করে বসছে। ওদিকে সাহিলের মা বারবার সাহিলকে ডেকে যাচ্ছে। সবকিছু উপেক্ষা করে কাজী সাহেব বিয়ে পড়ানো শুরু করে। সাক্ষী হিসেবে তনয়া আর প্রীতি সাইন করে। অতঃপর সম্পূর্ণ হয় তাদের বিয়ে।
তনয়া এখনো ভয় কাঁপছে। কি থেকে কি হয়ে গেল, চিনে না জানে না, অথচ তার বিয়ের সাক্ষী হয়ে গেল সে। বিয়ে পড়ানোর মাঝখানেই সাহিলের মা কল কেটে দিয়েছিল। সাহিল জানে আজ বাড়িতে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাবে। একদিকে তার মা, আরেকদিকে তার সদ্য বিয়ে করা বউ। সাহিলের ভাবতেই মাথা ঘুরছে। আগে যদি জানতো এই ভোলাভালা মেয়ে এমন ডেঞ্জারাস, তাহলে নিজে থেকে কখনোই পটাতো না, নেহাতি ভালোবেসে ফেলেছে। কিন্তু এখন তো তার ভাবনা অন্যদিকে। তার মাও তো একই রকম। এক বনে কি দুই রাজা থাকতে পারে? নিচে চলো। ইরার কথায় ভাবনা ভাঙে সাহিলের। সে তাকায় ইরার দিকে। ইরা চোখের ইশারায় নিচে যেতে বলে, নিজেও পা বাড়ায় সেদিকে। অগত্যা সাহিলও চলে গেল। রয়ে গেল তনয়া আর প্রীতি। এতক্ষণে যেন তারা হাত ছেড়ে বাঁচল। ইরা নামক মেয়েটা সত্যিই ডেঞ্জারাস।